এখনো এই কেসের অনেক কিছু প্রকাশ্যে আসা বাকি ছিল। কি রোল ছিল রবি আর তার বন্ধু মথুরের এই গেমে? এমন কি মূল্য ছিল যার কথা ইন্সপেক্টর সুরেশ রজনীর সাথে বলছিল? আমার সব কলিগ মনে করে যে আমায় কোম্পানি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তটা ভুল। ওদের বক্তব্য হলো আমার এর বিরুদ্ধে পিটিশন ফাইল করা উচিত। খুব ভালো অজয়, তোমার কথা রাখার সুযোগ তো তুমি পাচ্ছ। আমি আর শঙ্কর তো সেই সুযোগও পেলাম না, সোজা টার্মিনেট করে দিল। এবার অন্য চাকরি খুঁজতে হবে। কিন্তু সেটাও তো খুব সহজ কাজ হবে না দাদা। কোর্টে তো কেসটা এখনো শুরুও হয়নি, রায় শোনাতে এখনো অনেক দেরি। আর দেখো, শাস্তি আগে থেকেই ভোগ করছি। একমাত্র ওই জমিটাই তো আমার ছিল। ভেবেছিলাম মরার আগে তোদের তিনজনকে ভাগ করে দেব, কিন্তু ভুলটা আমারই। জমিটা বিক্রি করতে চাইলাম আমি, আর ওর চেয়ে বেশি ভুল করেছিলাম রমেশকে ওই কাজটা দিয়ে। মা, আপনার কোনো দোষ নেই। ভুল আছে পূজা, আমাদের সবার ভুল আছে। ছোট জাতের পরিবারে জন্ম নেওয়াটাই ভুল। ছোট জাত বড় জাত বলে কিছু হয় না। মানুষের চিন্তা ভাবনাই তাকে ছোট বড় করে তোলে। আর ওই লোকগুলোর ভাবনা ছোট আর জঘন্য। যদি আমরা এইভাবে নিজেদের ভাগ্য আর জাতপাতের দোহাই দিয়ে চুপচাপ বসে থাকি, তাহলে সারা জীবন ওরা আমাদের ছোট করে চলবে। রজনী, আমাদের লড়তে হবে আর নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। মা, আমাদের উপর তোমার ভরসা আছে তো যে আমরা তিনজন নির্দোষ? হ্যাঁ বাবা, তোদেরকে ভরসা করি, কিন্তু কোর্টে এটা প্রমাণ হবে কি করে? কে বিশ্বাস করবে যে ইন্সপেক্টর সুরেশই দোষী আর তোমরা নির্দোষ? প্রমাণ তো করতেই হবে মা। কোর্ট ইন্সপেক্টর সুরেশের মিথ্যেটাকে সত্যি ভাবছে। কোর্টে আমাদের সত্যিটা বলতে হবে, যেভাবে হোক। ঠিক বলেছো দাদা, এখন আর পিছনে সরবো না। অনেক ভয় পেয়েছি, অনেক সহ্য করেছি, কিন্তু আর না। এটা হলো সেই চার্জশিট যেটা তোমাদের বিরুদ্ধে পুলিশ কোর্টে পেশ করেছে। ট্রায়াল 1 মাসের মধ্যে শুরু হবে, কিন্তু তোমরা জেনে রাখো তোমাদের কেসটা কিন্তু খুব একটা জোরালো নয়। স্যার, এই সব চার্জগুলো মিথ্যে। ইচ্ছে করে ইন্সপেক্টর আমাদের বিরুদ্ধে এইসব চার্জশিট বানিয়েছে। কিন্তু এই চার্জশিটকে কোর্টে চ্যালেঞ্জ করা খুব শক্ত ব্যাপার। এতে রমেশ শিবরাজের ছেলে কার্তিক শিবরাজের একটা কমপ্লেন আছে, যাতে পরিষ্কার করে লেখা আছে যে তোমাদের তিনজনের সঙ্গে রমেশ শিবরাজের জমি নিয়ে একটা ঝগড়া চলছিল, আর জমি বিক্রির ব্যাপারে তোমরা ঠিকমতো অর্থ না পাওয়ার কারণে তোমরা রমেশকে মেরে ফেলেছো। স্যার, এটা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। কিন্তু এটা তো সত্যি না। মার্ডার ওয়েপনটা তোমাদের বাড়ি থেকেই পাওয়া গেছে, তার ভিডিও রেকর্ডিংটাও এখানে আছে। পুলিশকে তুমি ওখানে নিয়ে গেছিলে। স্যার, ওরা আমাকে নিয়ে গিয়েছিল, আমার তো তখন জ্ঞানও ছিল না। বোতলটা ঢোকা না, গুজে দে মুখের মধ্যে। আমি জানি না স্যার ওই অস্ত্রগুলো ওখানে কি করে এলো। শুধু এটুকু জানি, না তো আমি কোনো অস্ত্র কিনেছিলাম আর না কাউকে মেরেছি স্যার। কিন্তু তোমাদের স্টেটমেন্টে এই সমস্ত ব্যাপারটা ডিটেলসে মেনশন করা আছে। কেমন করে বাইকে চেপে তোমরা রমেশের বাড়িতে পৌঁছলে, প্রথমে রমেশকে মারলে, তারপর ভেতর ঘরে গিয়ে বিজয়কে, ও পালানোর চেষ্টা করছিল, তোমরা গিয়ে তারপর ওকে ধরলে, শঙ্কর ওর গলা কেটে দিল। স্যার, এইসব স্টেটমেন্ট আমাদের নয়। হ্যাঁ, সাইনগুলো নিশ্চয়ই আমাদের, কিন্তু সাইন করার সময় আমরা কেউই জ্ঞানে ছিলাম না। হ্যাঁ স্যার, আমাদেরকে অনেক মারা হয়েছিল। এমন অবস্থায় ছিলাম, স্টেটমেন্টে কি লেখা আছে সেটা তো পড়তেও পারছিলাম না। পেন চালু কর, না হলে কিন্তু ডান্ডা চলবে।
যখন তোমাদের স্টেটমেন্ট নেওয়া হয়েছিল তখন বিনাপুরমের একজন পুলিশ সেখানে উপস্থিত ছিল। তোমাদের স্টেটমেন্টের উপর তার সিগনেচারও আছে, ওখানে শিলমোহরও লাগানো আছে। দেখো, ডাক্তার আর উকিলের কাছে কিছু লুকোনো উচিত নয়। আমি তখনই তোমাদের সাহায্য করতে পারবো যখন তোমরা আমাকে সবকিছু বলে দেবে। সত্যি এটাই, যখন আমরা সাইন করেছিলাম তখন ওখানে কেউ ছিল না। হ্যাঁ স্যার, ইন্সপেক্টর সুরেশ পুরো মিথ্যে কেস সাজিয়েছে আমাদের জমিটা কেড়ে নেওয়ার জন্য। এখান থেকে বেরোনোর একটাই রাস্তা আছে, ওই জমিটা আমাকে দিয়ে দে আর নিজেদের জীবন বাঁচিয়ে নে। যদি আমার কথা না মানিস না, সারা জীবন এখানেই পচে মরি। জমির বদলে জীবন, ডিলটা খারাপ না। স্যার, ও জামিন পেয়ে বাড়ি ফেরার পরই ওর ফোন এসেছিল, বলছিল যে আমরা যদি এই জমিটা ওকে না দিই ওই কেসে আমাদের সাজা দিয়েই ছাড়বে। স্যার, ইন্সপেক্টর সুরেশ ও রমেশদার মতোই একেবারে জমির জন্য পাগল। আর রমেশ দাও আমাদের জমিটা কেড়ে নিতে চেয়েছিল। ওর উদ্দেশ্য আগে থেকে ঠিক ছিল না স্যার। তারপর ওই লোকের আমাদের কাছে খরিদ্দার সেজে আসা, 1 মাস পরে টাকা দেওয়ার কথা বলে সেটা না দেওয়া, সবকিছু নাটক ছিল স্যার। ওরা গেম খেলছিল আমাদের সাথে। কিরকম গেম? নমস্কার। নমস্কার সীতা দেবী। নমস্কার রমেশ। রমেশ, এটা কি হচ্ছে? মথুর টাকা দিচ্ছে না, আমার ছেলেরা খুব চিন্তিত। ও পুরো টাকা কবে দেবে? সীতা দেবী, আপনার সমস্ত কথার জবাব দেওয়ার জন্যই আমি এসেছি। একটা রাস্তা আছে আমার কাছে। রজনী কোথায়? 3 লাখ? ইয়ার কি করছেন নাকি আমাদের সাথে? এটা তো পুরোপুরি বেইমানি। মানে 45 লক্ষ টাকার জমি আমরা আপনাকে 10 লাখ টাকা দিয়ে দিই? এরকম অফার নিয়ে আসতে আপনার লজ্জা হওয়া উচিত। মুখে একটু লাগাম দাও ভাই। দেখো, আমি এই অফারটা নিয়ে এসেছি কারণ আমি জানি মথুরামনের কাছে 35.5 লাখ টাকা নেই। ওর কাছে শুধু 3 লাখ টাকা আছে। আরে দাদা, আমরা কি করব? কোথায় 35.5 লাখ আর কোথায় 3 লাখ? এ তো ফ্রড পুরো। টাকা ছিল না তো আমাদের আগে বলতো, আমরা জমি অন্য কাউকে বেচতাম। তোকে নামন দেওয়ার পরে পেপার সাইন হওয়ার পরে উনি কি করে এরকম বলেন? দেখো রজনী, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি। আপনি আপনার কমিশন পেয়ে গেছেন, এখন আমাদের নাকানি চুমানি খাওয়াচ্ছেন। গলা নামিয়ে কথা বলো রজনী। আমি এখানে ব্যাপারটা মেটাতে এসেছি আর তুমি আমার উপরই আঙুল তুলছো। আমি ব্রোকারি করি, তোমাদের চাকর নই আমি। ঠিক আছে, একটা কাজ করো, তোমরা নিজেরাই কথা বলে নাও মথুরামনের সাথে আর নিজেদের টাকা বার করে নাও। আরে দেখো, ওই বেচারাও বিপদে পড়েছে আর তুমি সেটা না বুঝে আমার উপর চেঁচামেচি করে যাচ্ছ। আচ্ছা, একটা কথা বলো, এমন কি ক্ষতি হয়ে যাবে তোমার যদি একটু কম দামে তোমার জমিটা দিয়ে দাও? মানে এই জমিটাও তো তোমার বাবা বিনে পয়সায় সরকারের থেকে পেয়েছে। কপাল খুব ভালো তোমাদের, না হলে তোমাদের মতো মানুষের কাছে, তোমাদের জাতের লোকের কাছে এতটা জমি থাকে নাকি? নিজের সীমায় থেকে কথা বলুন, আমাদের জাতির ব্যাপারে কোনো কথা বলবেন না। আমি কি কিছু ভুল বললাম নাকি? হ্যাঁ, ঠিক বললাম তো। তোমার ছোট জাতের ঘরে জন্ম হয়েছে, এই দোষটাও কি আমায় তুমি দেবে নাকি? চোখ নামিয়ে কথা বলো। আমি এখনো বলছি 3 লাখ টাকা নাও আর ঝামেলা এখানে শেষ করে দাও। তা নাহলে তোমাদের জমি পড়ে পড়েই নষ্ট হয়ে যাবে। আর এই ডিল ক্যান্সেলের খবর যদি মার্কেটে জানাজানি হয়ে যায়, নতুন পার্টি কেউ আসবে না এই জমি কিনতে। যা পাচ্ছ সেটাও পাবে না। চিন্তা করে দেখো, আমি যেটা বললাম সেটা ঠান্ডা মাথায়। খুব বাজে রকম ফেসে গেছিলাম স্যার। জমিটা অন্য কাউকে বেচতেও পারছিলাম না, পেপার সাইন হয়ে গেছিল। এখন তো ওটা একটা ডিসপিউটেড প্রপার্টি, কে হাত লাগাতো ওতে? স্যার, এটাই ছিল ওর গেম। ও জেনে গেছিল যে আমরা পুরো ফেঁসে গেছিলাম। ও খালি অপেক্ষা করছিল কখন আমরা হাল ছেড়ে ওর অফারটা অ্যাকসেপ্ট করি, কিন্তু এমনটা হয়নি। তারপর এই কেসটার দায়িত্ব নিল ইন্সপেক্টর সুরেশ। শুনলাম তোমরা ছোট লোকেরা খুব উঠতে শুরু করেছো। নিজের সীমার মধ্যে থাকো। দেখুন স্যার, আপনি মুখ সামলে কথা বলবেন। উর্দি পড়ে আছেন মানে এই নয় যে আপনি যা কিছু আমাদেরকে বলে চলে যাবেন। এই, একদম ফালতু কথা বলিস না। তোদের আন্দাজ নেই যে আমি কি করতে পারি। চাইলে এক্ষুনি তোদের 3 জনকে টানতে টানতে নিয়ে যাব, জেলে ঢোকাবো আর এমন দাওয়াই দেবো যে সারা জীবন কিছু করার ক্ষমতা থাকবে না। আশা করি বুঝতে পেরেছিস। একটা কথা কান খুলে শুনে নে, একটা ডিল আছে, ফুল অ্যান্ড ফাইনাল।
3 লাখ টাকা মথুরের কাছ থেকে নিবি আর 5 লাখ টাকা আমি দেবো। তারপর ভুলে যাই জমির কথা। বুঝতে পেরেছিস? অনেক নাটক করে যাচ্ছিস তোরা। আপনার সাথে এই ডিলের কি সম্পর্ক? আপনি কেন এর মধ্যে আসছেন? মনে হচ্ছে তুই এভাবে সরে যা। যদি হাতও লাগাস না, হাত করা পরিয়ে দেবো। পুলিশ অফিসারের উপর হামলা করার অভিযোগে ভিতরে ঢুকিয়ে দেবো, বুঝলি? ওই জমি আমার চাই, মানে চাই। আর ওই 5 লাখ টাকা যেটা আমি দিচ্ছি না, তার কারণ আমার বড় মন, নয়তো তোরা 1 টাকাও পাবি না, বুঝলি? আর এমন চার্জের ভিতরে ঢোকাবো না যে সারা জীবন তোরা পচে মরবি, বুঝলি? ব্যাপারটা তাড়াতাড়ি নিজেদের মধ্যে মিটিয়ে নে, টাইম নেই আমার কাছে। তার মানে এই কেসে জমির দরাদরি ছাড়া অন্য কিছু যুক্ত আছে। ইন্সপেক্টর সুরেশ তার বন্ধুর জন্য নয়, নিজের লোভের জন্য এসব করছে। হ্যাঁ স্যার। তোমরা এই কেসটা আমাকে কেন প্রথমেই বলনি? এখন ওদের পক্ষে কেসটা ভীষণ স্ট্রং। স্যার, আমাদের হুমকি দেওয়া হয়েছিল যে আমার আর রজনীর স্ত্রীকে ও গ্রেপ্তার করবে। ভেবে নে, যা কিছু আমি তোর সাথে করেছি সেটা যদি আমি তোর বউ পূজার সাথে করতাম, আর তোর বউ শান্তির সাথে করতাম, আসলে আমি অনেক কিছুই করতে পারি, সত্যি অনেক কিছু করতে পারি। স্যার, এই জন্যই আমরা একেবারে চুপ করেছিলাম। আমরা তো জানতামই না যে ও কোর্টের মধ্যে মিথ্যে স্টেটমেন্ট শো করবে, আর এত সহজে ও মিথ্যেটাকে সত্যি করে দেবে। আমরা এই খেলায় অনেক কিছু হারিয়েছি স্যার, আমাদের জমি, আমাদের চাকরি, আমাদের সম্মান, কিন্তু এখন আর হারাবার ভয় নেই স্যার। এখন আমরা লড়বো এই বেঈমান অফিসারের বিরুদ্ধে। স্যার, এই জন্যই আমরা আপনার কাছে এসেছি। স্যার, কোনো তো উপায় নিশ্চয়ই আছে এই বাজে লোকটাকে শিক্ষা দেওয়ার, ওকে শাস্তি দেওয়ার। একটা রাস্তা আছে, কোর্টে অ্যাপিল করতে হবে এই কেসটাকে নতুন করে জানতে, রিইনভেস্টিগেশনের জন্য। কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখি, এই অ্যাপিলটা মঞ্জুর হবার চান্স খুবই কম। আসলে ওই ইন্সপেক্টর আপনাদের বিরুদ্ধে কেসটা খুব ভালোই সাজিয়েছেন। চার্জশিটটা মিথ্যে হলো, এটা খুবই স্ট্রং। এই কেসটা লড়া খুব একটা সহজ ব্যাপার নয়। আমাদের শুধু ওই ইন্সপেক্টরের সাজানো মিথ্যেটাকে প্রমাণ করাই শেষ কথা নয়, আমাদের ওই বিজয় আর রমেশের খুনিকেও খুঁজে বের করে ফেলতে হবে। আর এমনটাও হতে পারে যে ইন্সপেক্টর সুরেশই ওই মার্ডারটা করিয়েছেন। যা ঘটেছিল তার ঠিক বিপরীত চিত্র অন্য পরিভাষায় সামনে এলো। এরকমটা মনে হচ্ছিল যে অজয়, রজনী আর শঙ্কর, এই 3 অভিযুক্তকে ফাঁসানোর পুরো প্ল্যানিং করা হয়েছিল। ইন্সপেক্টর সুরেশের ভার্সন চার্জশিটে ফাইল করে কোর্টে সাবমিট করা হয়ে গিয়েছিল, আর এই 3 অভিযুক্তের ভার্সন তাদের উকিলের কাছে ছিল যে এদের হয়ে মামলা লড়ছিল। এর মধ্যে কোন ভার্সন সঠিক ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন এটাই ছিল যে রমেশ শিবরাজ আর বিজয় কুমারের হত্যাকারী কে ছিল। স্যার, চার্জশিট ফাইল হয়ে গেছে, এখন ডিফেন্স এই কেসটাকে আবার ওপেন করার জন্য অ্যাপিল করছে। আমার মনে হচ্ছে এই রি-ইনভেস্টিগেশন একটা স্ট্র্যাটেজি এই কেসটাকে ডিলে করার জন্য। এতে নতুন কিচ্ছু ঘটবে না, কোর্টের সময় নষ্ট হচ্ছে। স্যার, প্রসিকিউশন এইটা কেন বুঝতে পারছেন না যে 3টে ছেলের জীবন মৃত্যুর ব্যাপার এটা? আমি বুঝতে পারছি না রি-ইনভেস্টিগেশনে কেনই নিয়ে আপত্তি করছেন। স্যার, আমি চার্জশিটটা পড়েছি, আমার মনে হয়েছে যে এই কেসটা পুরোপুরি সাজানো। মন গড়া কাহিনী তো ডিফেন্স করছে স্যার, যে ইন্সপেক্টর সুরেশের ছোট জাতের ওপর ঘৃণা আছে আর ও দোষীদের জমি হাতিয়ে নিতে চাইছে। এক সম্মানীয় আর এফিসিয়েন্ট পুলিশ অফিসারকে বদনাম করা হচ্ছে। স্যার, চার্জশিট তো এখানে রয়েছে, আমি সেই ব্যাপারে কিচ্ছু বলছি না। কিন্তু স্যার, এই কেসটা আসলে হলো ছোট জাতের উপর একটা অত্যাচার আর অমানবিকতার একটা চরম আই নিদর্শন। অবজেক্ট টু দ্যাট স্যার। আরো একবার জাতির নামে কোর্টের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করা হচ্ছে। এটা একটা ক্রিমিনাল কেস স্যার, দোষীদের জাতপাত নিয়ে এ ব্যাপারে কোনো যোগাযোগ নেই। স্যার, অবশ্যই যোগাযোগ আছে। কনফেশন স্টেটমেন্টের উপর আমার ক্লায়েন্টকে জোর করে সই করানো হয়েছে। সমস্ত প্রমাণই হচ্ছে মন গড়া। পুলিশের কাছে এমন কোনো সঠিক প্রমাণ নেই যাতে আমার ক্লায়েন্টকে অপরাধী প্রমাণ করা যায়। স্যার, ওই যে অস্ত্র যেটা আমার ক্লায়েন্টের বাড়ি থেকে পাওয়া গেছে, স্যার আমি এটা খুব জোর দিয়ে বলতে পারি যে ওই অস্ত্রটা ওখানে প্ল্যান করে রাখা হয়েছিল, ওটা মার্ডার ওয়েপন নয়। স্যার, আদালতের এটা জানা আছে ইন্সপেক্টর সুরেশ আর ভিকটিম রমেশ শিবরাজ দুজনে খুব ভালো বন্ধু ছিল। সেই জন্য আমি সন্দেহ করছি যে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে এ ব্যাপারে পক্ষপাতিত্ব করা হয়েছে। আমি আদালতের কাছে এই আবেদন করছি যে এই ইন্সপেক্টর সুরেশ ছাড়া অন্য অফিসারকে দিয়ে কেসটা রিইনভেস্টিগেট করা হোক। স্যার, আমার ক্লায়েন্টের জমি এই কেসের একটা মুখ্য বিষয়।
এই ইন্সপেক্টরও ওই জমির ব্যাপারে খুব লোভী ছিলেন, সেটা আমি প্রমাণ করে দিতে পারি। ইন্সপেক্টর সুরেশ, এই কেসটা শুরু হবার অনেক আগেই আমার ক্লায়েন্ট রজনীর বাড়িতে গেছেন অনেকবার, তাও পুলিশ অফিসার হিসেবে। এই দেখুন, এই ফোন রেকর্ড থেকে জানা যাচ্ছে যে এই কেসটা শুরু হবার অনেক আগে থেকেই এই পুলিশ ইন্সপেক্টর সুরেশ আমার ক্লায়েন্ট অজয়, রজনী আর শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। কি ব্যাপারে কথা হতে পারে সেটা বলবার বোধহয় কোনো প্রয়োজনই নেই। ডিফেন্সকে দেখে এটা মনে হচ্ছে যে ডিফেন্সের বক্তব্য মিথ্যে নয়, এই জন্য কোর্ট ফ্রেশ ইনভেস্টিগেশনের অর্ডার দিচ্ছে। যদি এই কেসের কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা সামনে আসবে। কোর্ট বিনাপুরম জেলার পুলিশ বিভাগকে নির্দেশ দিচ্ছে এই কেসটাকে ইনভেস্টিগেশন করার জন্য নতুন কোনো পুলিশ অফিসারকে নিয়োগ করা হোক, আর আজ থেকে 90 দিনের মধ্যে নতুন চার্জশিট কোর্টে ফাইল করা হোক। হ্যালো ইন্সপেক্টর সিং। হ্যালো। কেসের ফাইল কেবিনে আছে। এখন এই কেস আর আমার কেবিন দুটোই আপনার। যদি কিছু দরকার হয় তো তাহলে আমায় মনে করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর সুরেশ। এরপরে তদন্ত আমরা করব। যদিও এমনিতে কিছু হাতে পাবেন না, সব তদন্তই হয়ে গেছে। এগুলোই ছোট লোকদের কারসাজ, জাতের নামে করুণা আদায় করার জন্য। কোনো সিদ্ধান্তে আসতে আমি খুব একটা তাড়া করি না। কোর্ট আমাদের 90 দিন দিয়েছে, আমি একটু ডিটেল দেখব। দেখাই যাক কেসটা শেষ অবধি কোথায় যায়। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। অনিল, তুমি এই কেসের ইনভেস্টিগেশন টিমে ছিলে, তাই না? ইয়েস স্যার। এই চার্জশিট তুমি বানিয়েছিলে? ইয়েস স্যার। এই কেসে 3 জন অ্যাকিউজডের এটাই বক্তব্য যে এখানে যে কনফেশন অফ স্টেটমেন্ট আছে সেটা নাকি তারা বলেইনি। স্যার, আপনি তো জানেনই যে কোর্টে এসে সমস্ত অপরাধী নিজের স্টেটমেন্ট মানতে চায় না। ওই 3 জন অ্যাকিউজড ছাড়াও এই স্টেটমেন্টের ওপর রেজিস্টারে স্ট্যাম্পও সাইন আছে। এমনিতে স্যার, যখন সাইনগুলো করানো হয়েছিল তখন আমি ওখানে ছিলাম না। মানে যখন অ্যাকিউজড অপরাধ স্বীকার করেছিল তখন তুমি সেখানে ছিলে না? না স্যার, কিন্তু স্যার এই সিগনেচারগুলো ওদেরই, আপনি চেক করতে পারেন। অনিল, যখন তুমি সেখানে ছিলেই না তাহলে এই ব্যাপারে এত শিওর হচ্ছে কি করে? দেখো, তুমি আমরা দুজনে খুব ভালোভাবে জানি যে কাউকে চাপ দিয়েও স্টেটমেন্টে সাইন করানো যায়। তাই তহসিলদারকে উইটনেস বানিয়ে তার সামনে এই স্টেটমেন্টটা নেওয়া হয় যাতে কোর্টে অ্যাকিউজডের এগেইনস্টে এই দলিলটা পেশ করানো যায়। স্যার অনেস্টলি আমি ওখানে ছিলাম না যখন তহসিলদারের সামনে স্টেটমেন্টগুলো নেওয়া হয়েছিল। আচ্ছা, অ্যাকিউজডের ঘর থেকে যখন ওয়েপেন উদ্ধার হয় তখন কি তুমি সেখানে উপস্থিত ছিলে? ইয়েস স্যার, আমি ওখানেই ছিলাম। অনিল, একটা সোজা প্রশ্ন করছি তোমায়, সোজা উত্তর দেবে। ওই ওয়েপেন কি প্ল্যান্ট করা হয়েছিল? স্যার, ভিডিও রেকর্ডিং করা হয়েছে, আপনি চেক করতে পারেন। যখন ওয়েপেন প্ল্যান্ট করা হয়েছিল সেই সময়কার তো ভিডিও রেকর্ডিং থাকবে না অনিল। আমি এটা জানতে চাই যে একদিন আগে বা এক সপ্তাহ আগে ওয়েপেন প্ল্যান্ট করা হয়েছিল? স্যার, ইন্টারোগেশনের সময় সুরেশ স্যারকে শঙ্কর বলেছিল যে ও নিজের বাড়ির পিছনে মার্ডার ওয়েপন্স লুকিয়ে রেখেছে। মানে তুমি সেখানে ছিলে? আগে না স্যার, সুরেশ স্যারই ওদেরকে ইন্টারোগেট করেছিলেন। তাহলে তুমি এই কেসে কি করেছো? স্যার, আমি ওনাকে হেল্প করছিলাম। এমন হেল্প? এই কেসটা ইনভেস্টিগেট করার ব্যাপারে নাকি অন্য কিছু হেল্প? স্যার, যেভাবে একজন জুনিয়র নিজের সিনিয়রকে হেল্প করে ঠিক সেরকম ভাবেই আমি ওনাকে এই কেসে হেল্প করছিলাম। যদি আমাদেরও তোমার হেল্পের দরকার পড়ে অনিল, তোমাকে আবার ডাকবো। এখন তুমি আসতে পারো। স্যার। রাকেশ, অনিল থমাসের বক্তব্য হলো যখন স্টেটমেন্টটা নেওয়া হয়েছিল সেই সময় সেখানে ও ছিল না। চলো তার সাথে গিয়ে কথা বলি যে সেই সময় সেখানে ছিল। আগে না, আমি থানায় অনেকদিন হয়ে গেল যাইনি, আর আমি থাকাকালীন কোনো বয়ানই নেওয়া হয়নি। আমাদেরও ব্যাপারটায় ডাউট ছিল, শুধু কনফার্ম করার ছিল। এটা কোনো কারিগরের কাজ, হুবহু নকল করে দিয়েছে। কিন্তু এটা নকল দাদা। আর এই যে সাইনার স্ট্যাম্প, আপনি তো জানেনই আজকালকার দিনে কোনো কিছু ডুপ্লিকেট করা বড় কথা নয়। আপনাকে একটা কথা বলি, আমাদেরও একটা স্টেটমেন্ট লাগবে। একদম। তবে আসল রিইনভেস্টিগেশনের প্রথম পদক্ষেপ যেই নেওয়া হলো, চার্জশিটের মিথ্যে দাবি প্রকাশ্যে চলে এলো। এরপর আর কি কি মিথ্যে সামনে আসতে চলেছে
অভিযুক্তকে অপরাধী প্রমাণ করার জন্য কি কি মন গড়া প্রমাণ প্ল্যান করা হয়েছিল। নতুন ইনভেস্টিগেশন টিমের শুধুমাত্র মিথ্যেটা ধরার কাজই ছিল না, বরং সত্যের সন্ধান করার কাজও ছিল। আর এই কেসের সত্যটা কাছাকাছি ছিল, শুধু সামনে আসা বাকি ছিল। রাকেশ, বোঝাই যাচ্ছে প্রমাণ খোঁজা হয়নি, বরং বানানো হয়েছে, তাও মিথ্যের মোড়কে মুড়িয়ে। আসলে তদন্তটাই হয়নি। তার মানে এটা প্রমাণ হচ্ছে যে ওই তিনজন খুনটা করেনি। তাহলে প্রশ্ন উঠছে যে খুনটা করলো কে? ফোন কেন ওঠাচ্ছিলি না আমার? 3 বার অলরেডি ফোন করেছি। সরি স্যার, বাথরুমে ছিলাম। এমন কি প্রশ্ন জিজ্ঞেস করলো ওরা তোকে যে এতক্ষণ তোকে বাথরুমে বসে থাকতে হলো? নে বল, কি করছে ওরা? জানি না স্যার। মিথ্যে বলিস না আমায়। শুধু কেসটাই আমার হাত থেকে গেছে, থানার ইনচার্জ এখনো আমিই আছি, বুঝেছিস? সত্যি বলছি স্যার। স্যার ওরা আগে আমাকে একবার ডেকেছিল, আজ আবার ডেকেছে স্যার। আবার কেন ডাকলো তোকে? স্যার আজ কেন ডেকেছে সেটা আমি জানি না, কিন্তু প্রথমবার যখন আমাকে ডেকেছিল তখন ওনারা তহসিলদারের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, যার সামনে ওদের তিনজনের থেকে স্টেটমেন্ট নেওয়া হয়েছিল। আর তুই কি বললি? স্যার আমি বলে দিলাম যে আমি ওখানে ছিলাম না। আর স্যার আমি এটাও বলেছিলাম যে ওই স্টেটমেন্টগুলো সত্যি। গুড। এরপর যদি তোকে কোনো কিছু জিজ্ঞেস করে না, আমাকে সঙ্গে সঙ্গে বলে দিবি, বুঝলি? ইয়েস স্যার। স্যার ইনফরমেশন পাওয়া গেছিল খোচরের থেকে। কে ছিল খোচর? কি নাম খোচরের? স্যার আমি জানি না, সুরেশ স্যারের কোনো নিজস্ব খোচর ছিল, সেটা উনি আমাকে বলেছিলেন। অনিল, আমার খোচররা আমায় যে খবর দিয়েছে আর কার্তিক আমাকে যা বলেছে, দুজনের কথাই মিলে যাচ্ছে। তুমি বলছিলে না যে আক্রমণকারীরা দুজন ছিল? হ্যাঁ স্যার। আমার মনে হচ্ছে 3 জন হবে। অনিল, এই খোচরের কোনো খোঁজ জানো? আগে না স্যার। অজয়, রজনী আর শঙ্করের বিরুদ্ধে কমপ্লেন রমেশ শিবরাজের ছেলে কার্তিক লিখে দিয়েছিল। হ্যাঁ স্যার, আপনি নিজেই দেখতে পারেন। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, আরো অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা আগে দেখতে পাইনি। আর আমি শিওর হয়ে বলতে পারি অনিল, যখন কার্তিক এই কমপ্লেনগুলো লিখে দিয়েছিল সেই সময়ও তুমি সেখানে উপস্থিত ছিলে না। অ্যাম আই রাইট অনিল? না স্যার, আমি জমি কেনা বেচার এই ব্যবসা সম্পর্কে কিছুই জানতাম না। না আমি কখনো বোঝার চেষ্টা করেছি, না উনি কখনো বুঝিয়েছেন। তোমার কোনো আন্দাজ ছিল? না স্যার, আমি একজন স্টুডেন্ট, বাবার অনেকটা কাছের ছিলাম, কিন্তু ওনার কাজের ব্যাপারে আমি অতটা জানতাম না। মানে রমেশ শিবরাজ যে ডিলটা সীতাদেবী এবং মথুরের মধ্যে করেছিলেন, সেই ডিলের ব্যাপারে আপনারা কিছুই জানতেন না? না স্যার। রাইট স্যার। কার্তিক, তাহলে তুমি কি ভিত্তিতে তোমার কমপ্লেনে অজয়, রজনী আর শঙ্করের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছো? স্যার এটা আপনি কি বলছেন? আমি এরকম কোনো কমপ্লেন করিনি। ওদের 3 জনকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন সীতা দিদি মেয়ে আর বউকে নিয়ে এখানে এসেছিল আমাদের কাছে সাহায্য চাইতে। স্যার তার আগে আমরা জমি কেনা বেচার ব্যাপারে কিচ্ছু জানতাম না। আদালতে গিয়ে জানতে পারলাম যে ওরা আমার স্বামীকে কেন মেরেছে। কার্তিক, এই সাইনটা তোমার, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু এই স্টেটমেন্টটা আমার নয় স্যার। আমি তো ওনাদেরকে চিনতামও না তখন। ইনভেস্টিগেশনের পরে আমি ওদের ব্যাপারে জানতে পারলাম। কার্তিক, যদি এই কমপ্লেনটা তোমার না হয় তাহলে এর উপর তোমার সাইন কি করে এলো? কার্তিক, ইন্সপেক্টর সুরেশ তোমাকে পুলিশ স্টেশনে ডেকেছেন। কার্তিক, তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল, আর যেই ওনাকে মেরে থাকবে তাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। এই নাও, একটা সাইন করে দাও। এই কেসের ইনভেস্টিগেশনের জন্য কমপ্লেন ফাইল করতে হবে। আমি সবকিছু লিখে দেবো, তুমি শুধু সাইন করে দাও। হ্যাঁ স্যার, আমি একটা ব্ল্যাঙ্ক পেপারে সাইন করেছিলাম, যেটা সুরেশ আঙ্কাল করিয়েছিলেন। কিন্তু স্যার, না আমি ওনাকে কারোর নাম বলেছিলাম, আর না উনি আমাকে বলেছিলেন যে ওনার সন্দেহ কার ওপর। মানে কমপ্লেন আর কনফেশন দুটোই নকল। কি হয়েছে স্যার? কিছু ভুল হয়েছে কি? আমার মনে হয় আপনার স্বামী এবং তার ড্রাইভারকে খুন অজয়, রজনী আর শঙ্কর করেনি, বরং এই কেসে এদের 3 জনকে ফাঁসানো হয়েছে। স্যার তাহলে কে বাবাকে? তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমরা সব জানতে পারবো। কারণ এইটা জানতে পেরে গেছি যে এই কেসটা ঘোরাতে কারা কারা চেষ্টা করছে।
স্যার এই কেসটা তো যেমন ভাবা গেছিল ঠিক উল্টোটা মনে হচ্ছে। এই কেসে তো রক্ষককেই ভক্ষক বলে মনে হচ্ছে স্যার। অপরাধী নিজেকে নিরপরাধ প্রমাণ করতে কি অন্যকে ফাঁসিয়ে দিয়েছে। আমার মনে হয় এই গেমের প্ল্যানিং মার্ডার হওয়ার আগে থেকেই শুরু হয়ে গেছিল। স্যার আমাদেরও সন্দেহ হয়েছিল প্রথমবার যখন রমেশ দাদা আমাদের কাছে 3 লাখ টাকা নিয়ে এই মামলাটা সেটেল করার জন্য এসেছিল। স্যার পেপার সাইন করার সময় আমরা 7 লাখ টাকা পেয়েছিলাম, আর উনি চেয়েছিলেন যে আর 3 লাখ টাকা নিয়ে জমিটা আমরা ওনাকে দিয়ে দিই। মানে ভাবুন 42.5 লক্ষ টাকার জমি আমরা 10 লাখ টাকায় দিয়ে দেবো, কিন্তু আমরা এই প্রস্তাব ফিরিয়ে দিই। হ্যাঁ স্যার, আর যখন কাজ হাসিল হলো না তখন ইন্সপেক্টর সুরেশকে পাঠানো হলো আমাদের ভয় দেখাতে। স্যার এই পুরো গেমটা শুরু করেছিল রমেশ দা নিজেই, কিন্তু যে শুরু করলো সেই শেষ হয়ে গেল। আর তার বন্ধু ইন্সপেক্টর সুরেশ ওরই খুনের জন্য তোমাদের 3 জনকে ফাঁসিয়ে দেয়। ধন্যবাদ আপনাকে যে আপনি এটা মনে করেন, না হলে আমরা তো বিনা অপরাধে সাজা কাটছি। অনেকটাই বোঝা যাচ্ছে, শুধু একটা সূত্র বাকি, যে রমেশ আর বিজয়কে কে মারলো আর কেন। আরে জোরে জোরে হাত চালা, জোরে। আরে ভালো করে মেসেজ কর যাতে অনেকদিন মনে থাকে। আরে কি করছিস? আরে আরে কেন এত জোরে করছিস? আরে মেরে ফেলবি নাকি? আপনি কে? ভয় পাস না, একটা ডিল নিয়ে এসেছি তোর কাছে, সত্যির ডিল। আর এইবার যদি তুই ডিলটা না করিস তাহলে মাটিতে জ্যান্ত পুঁতে দেব, সেটাও সীতা দেবীর জমিতে যার কাছে তুই ডিল করতে গেছিলি। স্যার সুরেশ স্যার এখন অফ ডিউটি আছে, তাই আপনাকে আমি বলছি। বল বল, প্রাণ খুলে বল। কিসের ইনফরমেশন নেটওয়ার্ক স্যার? সুরেশ স্যার তো নিজেই একা সব কাজ করতেন। এই রমেশ, শিবরাজ আর ইন্সপেক্টর সুরেশের মধ্যে কি সম্পর্ক? স্যার রমেশবাবু যেটা করতে বলতেন সেটা করতেই হতো, তাতে সুরেশবাবুর পুরো সাপোর্ট ছিল। এখন পুলিশের সাথে কে ঝগড়া করবে? ইন্সপেক্টর সুরেশের কাছ থেকে কি সাহায্য নিত রমেশ? স্যার লাভ কি ওঠাবেও? এখানকার গ্রামে যখন তখন যে কোনো মেয়েকে তুলে নিত। 1 নম্বরের হারামি ছিল। ও ভাবতো যে পুরো গ্রামটাই নাকি ওর বাবার। মানে বলতে চাইছি পুরোটাই বাবার সম্পত্তি। হ্যাঁ বলে যা। স্যার সুরেশ স্যার আর রমেশ দুজনের চিন্তাধারাই এক ছিল, খারাপ। ওরা দুজনে নিচু জাতিদের ঘেন্না করতো। গ্রামের কেউই ওদের এগেনস্টে কথা বলতো না। ওদের সেটিং ছিল না। কেমন সেটিং? আমি কিছু জানি না, কিন্তু কিছুদিন আগে রমেশবাবু আমাকে বলেছিলেন যে সীতা দেবীর জমিটা কিনতে হবে। আমি তো শুনে ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। তুই কেন ভয় পাচ্ছিস রে বুদ্ধু? শুধু তোর চেহারা আর নামটাই সামনে আসবে। পয়সা তো আমি লাগাবো, পেপার আমি তৈরি করব। বুঝতে পারলি নাকি? জমিটা আপনিই কিনুন না, আমাকে মাঝখানে টানছেন কেন? মথুর, তোকে তো বললাম যে শুধু তোর নামটাই থাকবে। একটা কাজ কর, সীতা দেবীর সঙ্গে দেখা কর, পেপার সাইন করা, চেক দে আর চলে আয়। চেকের টাকাটা তোর অ্যাকাউন্টে আমি দেব, আর যা বাকি কাজ আছে সব আমি করব। বুঝতে পারলি? স্যার রমেশবাবু পুরো টাকাটা দিতে আসলে চাননি। আমার তো ডাউট হচ্ছিল সুরেশবাবু এতে জড়িত আছেন। রমেশবাবু আর সুরেশবাবু সবকিছু মিলেমিশে করতেন। সে এটা তো জানি না সুরেশ স্যারও কি রমেশ শিবরাজের মতো আনন্দ করতো কিনা, কিন্তু রমেশদার নজর খুব খারাপ ছিল। গ্রামের যে কোনো মেয়ে, নিচু জাতির যে কোনো মহিলাকে দেখলেই ও তুলে নিত, 2-4 দিন এনজয় করতো, তারপর ছেড়ে দিত। তারপর ড্রাইভার বিজয়ও, ও দালাল ছিল, 1 নম্বরের শয়তান ছিল। আর গ্রামের কোনো নতুন মেয়েকে দেখলেই ও সবার আগে ওকে ইনফরমেশন দিত। আর কেউ কখনো অভিযোগ করেনি এই ব্যাপারে? স্যার কাকে অভিযোগ করবে? পুলিশ স্টেশনে তো সুরেশ স্যার থাকতেন না। গ্রামের সবাই জানে যে অজয়, রজনী আর শঙ্কর ছোট জাতির, তাই ওদের এইভাবে ফাঁসানো হয়েছিল। স্যার আমি তো বেকার ফেঁসে গেলাম। বারবার রজনী, অজয়, শঙ্করের ফোন আসতো টাকা পয়সা চেয়েছে। আমি ব্যাপারটা রমেশবাবুকে বলাতে বললেন যে উনি দেখে নেবেন। আরে মথুর, তুই কেন ভয় পাচ্ছিস এই ছোট লোকের কথায়? হ্যাঁ, আমি বলেছি না আমি দেখে নেব। দাদা ওরা আমাকে ফোন করবে না তো? না, আর করবে না। এখন সুরেশ কথা বলবে ওদের সঙ্গে। ঠিক আছে দাদা, আপনি শুধু আমাকে এটা বলে দিন যে সাইন করে জমিটা আপনাকে কবে ফেরত দেব। মানে এই গেমটা ওই ভদ্রমহিলার জমিটা কাটতে করা হয়েছিল, আর ইন্সপেক্টর সুরেশ এর মধ্যে জড়িত। হ্যাঁ স্যার, রমেশবাবু তো ওনার কথা বলেছিলেন, কিন্তু ওনাদের মধ্যে কি ডিল হয়েছিল সেটা তো আমি বলতে পারবো না স্যার। স্যার একবার জিজ্ঞেস করা তো উচিত ছিল, কি জন্য আমি এখানে বসে আছি। যখন ডবল মার্ডার কেস হলো, পুরো জেলাতে কোনো খোঁচর এই কাজটা পাইনি এই মার্ডারটার ব্যাপারে।
এবার তোকে দিচ্ছি। খুন অজয়, রজনী বা শঙ্কর করেনি এটা নিশ্চিত, কিন্তু খুন তো হয়েছে। কে খুন করেছে এটা খোঁজ নে, যেভাবে খোঁজ নিতে হয় খোঁজ নে, কিন্তু সত্যিটা বের করতে হবে। স্যার একদিন সময় দিন। এইবার পুরো গেমটা আমি বুঝতে পারলাম। এই গেমটা খেলা হয়েছে একটা দামি জমি জলের দরে কেনার জন্য। একজন নকল খরিদ্দার সাজানো হয়, এমন একজন যে রমেশের হাতের কাঠপুতুল ছিল। একটা খুব ছোট অ্যামাউন্ট টোকেন মানি হিসাবে দিয়ে জমির মালিকের থেকে পেপার সাইন করানো হয়, আর তারপর ইন্সপেক্টর সুরেশকে দিয়ে তাদেরকে ভয় দেখানো হয়। আর রমেশ এই জমিটা একদম জলের দরে পেয়েও যায়। স্যার, রমেশ আর ইন্সপেক্টর সুরেশ দুজনে পার্টনার ছিল, কিন্তু মনে হচ্ছে পরে ইন্সপেক্টর সুরেশের লোভে বেড়ে যায়, আর উনি পুরো লাভটাই পেতে চেয়েছিলেন। সেই জন্য খুন করিয়েছে রমেশকে, আর দোষ লাগায় অজয়, রজনী আর শঙ্করের নামে। দেখো, আমাদের কাছে এটা পরিষ্কার যে ইন্সপেক্টর সুরেশের চার্জশিট মিথ্যে ছিল। এখন শুধু এইটুকুই জানতে হবে যে রমেশ আর বিজয়কে মারল কে। সব ঠিক হয়ে যাবে। এই নতুন কাজটা যেন পেয়ে যায়। নিশ্চয়ই পাবে, তুমি একদম চিন্তা করো না। তোমরা দুজন চাকরি পেয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। নতুন ইনভেস্টিগেশন টিমের কাছে সেই সব তথ্য ছিল যা এটা প্রমাণ করে যে এই কেসে প্রথমে ইনভেস্টিগেশন করাই হয়নি। আর এই বিষয়ে জোরালো প্রমাণ হাতে এসেছিল যে ইন্সপেক্টর সুরেশ তার ব্যক্তিগত ফায়দার জন্য এই কেসের প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। কিন্তু সে কি হত্যাকাণ্ডেও জড়িত ছিল? এই ডাবল মার্ডার কেসের রহস্য উন্মোচন এখনো বাকি রয়েছে। আর তখনই এক চমকপ্রদ খবর আসে। স্যার, বলেছিলাম না একদিনের ভেতরেই ফোন করলাম। আরে বাবা, তুই তো একেবারে পাহাড় খুঁজে পেয়েছিস। এবার বল, পাহাড়ের উপর কি ছিল? স্যার, চপার। ওড়ারটা নয়, মেরে দেওয়ার। আর যখন চপারের উপর ফোকাস করলাম তখন সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবার এটা জিজ্ঞেস করুন স্যার, এই চপারটা কোথায় গেল? কোথা থেকে গায়েব হয়েছিল? কসাইয়ের দোকান থেকে চপারটা গায়েব স্যার, আমায় পরে বললো। কে এই কসাই? আরে ছাড়ুন না স্যার, ওর কোনো এই মার্ডারের সঙ্গে সম্বন্ধ নেই। আরে তাড়াতাড়ি বল, পাকামো করিস না। স্যার, দুটো ছেলে ওখানে কাজ করে, একটু মাথায় ছিট আছে, কিছু তো গড়বড় ওরাই করেছে। স্যার, আমার পুরো ডাউট আছে কিছু না কিছু কানেকশন আছে ওদের সাথে এই কেসটাতে। যেই দিন দোকান থেকে চপারটা হারিয়ে যায় সেই রাতেই রমেশ শিবরাজ আর বিজয় কুমারের হত্যা হয়, তাও চপার দিয়েই। কোথায় ওই চপার? তোদের দুজনের মুখ দেখে তোদের উপর খুব মায়া হচ্ছে। ভালো হবে যদি তোরাও একটু নিজেদের মায়া করিস, আর যা যা সত্যি সব বলে দিস। বল। স্যার, আমার বন্ধু ও কিছু জানে না। আমি মেরেছি ওদের দুজনকে, রমেশ আর বিজয় দুজনকে আমি মেরেছি। স্যার, স্যার মিথ্যে কথা বলছে স্যার, আমি সত্যি মিথ্যে কথা বলছে স্যার। আমরা দুজন মিলে ওকে মেরেছি। তোমরা কি এখানে কি করছো এত রাত্রে? হ্যাঁ, কি 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 চাই এখানে? তোর প্রাণটা।
কেউ আছো? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুইও শালা কম হারামজাদা নোস, তোকেও শালা তোর মালিকের কাছে পাঠিয়ে দেবো। তাহলে এই খুনটা তোরা দুজনে মিলে করেছিস, কিন্তু কেন? কার কথাতে? তোদের কি কেউ বাধ্য করেছিল এই কাজটা করতে? হ্যাঁ স্যার, বাধ্য হয়েই করেছি, আর কোনো উপায় ছিল না আমাদের। কে বাধ্য করেছিল? হ্যাঁ, ইন্সপেক্টর সুরেশ? রমেশ, শিবরাজ আর বিজয়। এর নাম মীনাক্ষী স্যার। ভালো, চেহারাটাও বেশ টপকা। ব্যবস্থা করে দেবো নাকি? তাড়াতাড়ি কর, সবুর সইছে না। মীনাক্ষী একমাত্র মেয়ে নয় স্যার, ওই রমেশ অনেক মেয়েকে ধর্ষণ করেছে। রাক্ষস ছিল, একটা রাক্ষস। কখনো কেউ পুলিশ কমপ্লেন করেনি ওর বিরুদ্ধে? করেছিল স্যার, কিন্তু প্রতিবারই বেঁচে যেত নিজের বন্ধু ইন্সপেক্টর সুরেশের জন্য। আমরা যেটা করেছি সেটা নিয়ে আমাদের কোনো আফসোস নেই। আমাদের গ্রামেতে, আমাদের পাড়াতে প্রতিটা মানুষ, প্রতিটা লোক ওদেরকে মেরে ফেলতে চাইতো। কত যে লোকেরও জমি ছিনিয়ে নিয়েছে, কত যে মহিলার সাথে। স্যার, রমেশ ওর চামচা বিজয়, ওদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। আমাদের কোনো দুঃখ নেই ওকে খুন করে। আমরা ওর অপরাধে শাস্তি দিয়েছি স্যার। চপারটা কোথায়? আমার বাড়ির পেছনে, আমি লুকিয়ে রেখেছি ওটাকে। সিংবাবু, মনে হয় না আপনার আর আমার তদন্তে খুব বেশি ফারাক হবে। সুরেশ বাবু, অজয়, রজনী, শঙ্কর, এই তিনজন নিরাপরাধকে অপরাধী বানানোর সমস্ত চেষ্টা আপনি করেছেন। আইনের সাহায্য নিয়ে এদের তিনজনের বিরুদ্ধে খুব ভালো কেস সাজিয়েছেন, যাতে ব্ল্যাকমেল করে এদের জমি কেড়ে নেওয়া যায়। এদের কোন জমি ছিল? এদের বাপ দাদারা আমাদের পূর্বপুরুষের গোলাম ছিল, এরাও গোলামিরই যোগ্য। শুধু এই জন্যই এরা আপনাদের মতো বড় বংশে জন্মায়নি বলে? এটাই বাস্তব, আর এটাই তফাৎ ওদের আর আমার মধ্যে। আর এই তফাৎটা আমি সৃষ্টি করিনি, যুগ যুগ ধরে চলে আসছে, যুগ যুগ ধরে। আপনি কি সব কথা বলছেন? আপনার সাথে ওদের পার্থক্য আছে, সেটা আমি আপনাকে জানাচ্ছি। পার্থক্য এটাই যে ওরা পুরো সততার সাথে নিজেদের কাজ করে, কিন্তু আপনি আপনার উর্দির সাথে বেইমানি করেছেন। ওরা অন্যের মা মেয়েদের ইজ্জত দেয়, আর আপনি আপনার উর্দির আড়ালে আপনার রেপিস্ট বন্ধুর অপরাধ ঢেকেছেন। ঠিক বলেছেন আপনি সুরেশ, ওদের সাথে আপনার পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য আছে। আর পার্থক্য এটাই যে ওরা সমস্ত ক্ষেত্রে আপনার থেকে বড়, আর আপনি সমস্ত ক্ষেত্রে ওদের থেকে ছোট, অনেকটাই ছোট। দ্বিতীয় ইনভেস্টিগেশন টিম তাদের রিপোর্ট কোর্টে পেশ করে। অজয়, রজনী আর শঙ্করের বিরুদ্ধে দায়ের করা চার্জেস কোর্ট খারিজ করে দেয়। ইন্সপেক্টর সুরেশকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়, আর তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি বসানো হয়। রবি আর মথুরের বিরুদ্ধে হত্যার জন্য আইপিসি 302 ধারা আর অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য 120 বি ধারায় মামলা দায়ের হয়েছে। রমেশ শিবরাজের এই ঘৃণ্যতর রূপের কথা তার স্ত্রী আর ছেলে একেবারেই জানত না। তারা সত্যিটা জানতে পেরে বেশ গভীর আঘাত পায়। অজয়, রজনী আর শঙ্কর, এই তিনজনকেই সব অভিযোগ থেকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু আইনের রক্ষাকর্তার অনৈতিক আচরণের কারণে তারা এবং তাদের পরিবার যে হেনস্থা সহ্য করেছে, তাতে তারা বেশ আহত।
সেই জন্য তারা কোর্টে একটা আবেদন পেশ করেছে যাতে তারা তাদের বদনাম আর সমস্যার জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। তারা আরো আবেদন জানিয়েছে যে ইন্সপেক্টর সুরেশের বিরুদ্ধে যেন জোরালো কেস তৈরি করা হয় যাতে সে কঠিন থেকে কঠিনতর শাস্তি পায়। এখন এই তিনজন আবারও তাদের জীবনকে সোজা পথে নিয়ে আসার চেষ্টা করছে। এখানে কারো অসৎ উদ্দেশ্যই সফল হয়নি, না সেই রমেশ শিবরাজের যে কাউকে প্রতারণা করতে চলেছিল, আর না সেই বেইমান পুলিশ অফিসারের যে সুযোগের সদ্ব্যবহার করে তিনজন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দিতে চলেছিল। অবশেষে শিকারী নিজেই নিজের জালে ফেঁসে যায়। যেখানে একজন আইনের রক্ষক তার ক্ষমতার অপব্যবহার করে মিথ্যাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করলো, ঠিক সেখানেই অন্য ইনভেস্টিগেশন টিম কর্তব্য সঠিকভাবে পালন করলো, মিথ্যাকে সবার সামনে তুলে ধরলো আর সত্যটাকে কোর্টের সামনে পেশ করলো। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কের পরবর্তী এপিসোডে, আর রহস্য উন্মোচন হবে আরো এক অপরাধের। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।